আচ্ছা, তো তোমাদের আজকে যে টপিকটা পড়াবো সেইখান থেকে আমাদের সেকেন্ড পার্টে একটা কোশ্চেন আসবে। আর আমার জানা মতে প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে এই কোশ্চেনটা ধরে রাখছো যে আমরা এখান থেকে একটা কোশ্চেন আসবে, 10 মার্কে আমরা অ্যান্সার করবো, সেখান থেকে 10টা মার্ক পাবো। তো যারা পড়ে ফেলেছো অলরেডি তাদের জন্য শুভকামনা। তারপরেও কিছু জায়গায় মিস্টেক থাকতে পারে, আর যারা পড়ে ফেলেছো একবার রিভাইজ করতে কোনো সমস্যা নাই। ফেসবুকে ঘোরাঘুরি করছো, এখানে চোখ আটকে গেছো, অতএব আলহামদুলিল্লাহ খুবই ভালো, 10টা মার্ক একটু শিওর হয়ে নাও। আর যারা হচ্ছে এখনও পড়বে করছো তারা একবার দেখে নিতে পারো, খুবই ভালো হবে। কেননা যখন পড়বে তখন আমার কথাগুলো মনে পড়বে, ঠিক আছে? তো আমি যেটা পড়াবো এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব, এইটা পড়ানোর আগে তোমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকা দরকার। সেই ধারণা সম্পর্কে আমি একটা গল্প বলবো। আশা করি এমনিতেও যখন যদি এই ক্লাসটায় আমি যদি 3টা ক্লাসে নিতে পারতাম, মানে টোটাল চ্যাপ্টারটা যদি 3টা ক্লাসে শেষ করতে পারতাম, তাহলে খুবই সুবিধা হতো। দেখা যাচ্ছে আমি গল্পের মাধ্যমে তোমাদের পড়িয়ে দিলাম, তোমাদের কিছুই করা লাগলো না, তখন দেখা যাচ্ছে ক্লাসে বসলেই বুঝতে পারতে। বাট এখন এমন একটা সময়, যে সময় সামনেই পরীক্ষা, এখন চাইলেও আমি 3টা ক্লাস নিয়ে তোমাদের পুরোপুরি শেষ করতে পারছি না। সো একটা করে ক্লাস নিয়ে একটা করে চ্যাপ্টার শেষ করা লাগবে। এজন্য অনেক সময় দেখা যাচ্ছে আমি আসলে ক্লাসটা একটু দ্রুত টেনে শেষ করতে গিয়ে হয়তো কিছু কথা তোমরা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানাবা। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্ট, আমি যদিও পরে দেখি, তোমরা খেয়াল করে দেখবা যে কমেন্টগুলো রিপ্লাইয়ের মাধ্যমে অনেক সময় বলে দেওয়ার চেষ্টা করি। আর ক্লাসে যদি কমেন্টটা তোমার কমেন্ট আমার চোখে ভাসে বা চোখে পড়ে, তাহলে তো আমি সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবোই, ঠিক আছে? তবে সবগুলো কমেন্ট আসলে ক্লাসের মধ্যে পড়তে থাকলে আসলে ক্লাস সামনে আগানো যায় না। ওই সব কিছু ব্যারিয়ার্সের মধ্যে থেকে ক্লাসটা নিতে হবে। সো আমি একটা ক্লাসে, আজকের ক্লাসে শেষ করার চেষ্টা করবো, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এই চ্যাপ্টারে আমাদের কী কী পড়তে হবে সেটা একটু যখন দেখবো সেটা দেখি। এই চ্যাপ্টারের টপিকগুলো খুবই কম, মানে খুব অল্প টপিক পড়লেই আমাদের 10-এ 10 মার্ক পাওয়া সম্ভব। তো তারপরেও কি পড়া লাগবে, দু একটা ছাড়া পড়ে গেল কিনা সেটা হচ্ছে আমাদের একটু জানা দরকার। মানে পুরো চ্যাপ্টার শেষ করব, বাট হয়তো পরীক্ষার আগে 1 দিন বা 2 দিন সময় পাবো, কোনটা পড়লাম না, যেটা পড়লাম না সেটা আবার পরীক্ষার হলে পড়ে গেল, তখন দেখা যাচ্ছে একবার রিভাইজ করি নাই, ভুলে গেছি, এরকম একটা অবস্থা হতে পারে। সো দেখি আমাদের কী দরকার। এখানে হচ্ছে আমাদের ক্রয়ের জন্য যে টপিকগুলো পড়া দরকার সেটা হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ, এইটা দেখবো। তারপরে শেয়ার অবহারের পরিমাণ, মোট ইস্যুকৃত শেয়ার পরিমাণ বা বিলিখিত শেয়ারের পরিমাণ বা শেয়ার মূলধনের পরিমাণ, একই কথা। কখনো শেয়ার সংখ্যা বলতে পারে, কখনো শেয়ার মূলধন বলতে পারে, যে মোট ইস্যুকৃত শেয়ারের মূলধন পরিমাণ কত বা বিলিখিত শেয়ার মূলধনের পরিমাণ কত। এরপরে এটাও বলতে পারে যে সংরক্ষিত মূলধনের পরিমাণ কত বা পরিশোধিত মূলধনের পরিমাণ কত, এটা বলতে পারে। আচ্ছা, এরপরে ক্ষয়ের জন্য যে টপিক দরকার সেটা হচ্ছে জাবেদা, এবং অবশ্যই জাবেদা পড়তে হবে। মানে আমাদের ক নাম্বারে যদি ওইগুলা কয়ের 2 মার্কের জন্য শেয়ার অধিহার অবহার বা যে কোনো টপিক থাকে, কিন্তু হচ্ছে ক্ষয়ের জন্য অবশ্যই বলবে যে প্রয়োজনীয় জাবেদা দাও। দেখো এখানে কিন্তু বলবে না যে ক্রয়ের জাবেদা দাও, বিক্রয়ের জাবেদা দাও, শেয়ার মূলধনের জাবেদা দাও, এরকম বলবে না। এখানে সরাসরি বলবে প্রয়োজনীয় জাবেদা দাও, মানে কি প্রয়োজন হয়। তো আমরা জানি যে প্রয়োজন হয় কখন, যখন লেনদেন হয়, তো লেনদেনগুলো জাবেদা দিতে হয়, এই একটা ব্যাপার। সো সেটা আমি খেয়াল করে দিব। এরপর দেখি গয়ের জন্য যে টপিকটা দরকার সেটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। মোস্ট অফ দ্য কেসেস আমাদের 80% বা 90% কোশ্চেনে আমাদের গ নাম্বারে আর্থিক অবস্থা নির্ণয় করতে বলে বা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে বলে। কিন্তু কখনো যদি না বলে বা একটু কখনো অ্যাড করে থাকে, সেটা হচ্ছে যে যেমন বলছি, কখনো ব্যাংক হিসাব মানে ব্যাংক খতিয়ান তৈরি করতে বলতে পারে, অথবা দেখা যাচ্ছে শেয়ার অধিহার হিসাব তৈরি করতে বলতে পারে, কখনো সেটা খুবই কম। সো ওইটা আমাদের দরকার নাই, আমাদের জাস্ট যে কয়টা বললাম এই কয়টা। তো প্রথমে তোমাদের জন্য আমি আসি, সেটা হচ্ছে কিছু গল্প বলি। মানে গল্প বলতে আসলে গল্প না, এগুলো আসলে চ্যাপ্টারটার জন্য লাগবে। তো ব্যাপারটা খেয়াল করো, আমি বলছি যে ধরো তোমাদের সবাইকে আমি বললাম যে তোমাকে এখনই একটা ব্যবসা করো, যার মাথা যে আইডিয়া আছে সেটা নিয়ে কি করো, ব্যবসা করো। এখন অনেকেই বলবে যে ভাইয়া ব্যবসা করবো, ব্যবসা করার জন্য টাকা লাগবে, আমার তো টাকা নাই। তো এটা আধুনিক যুগ বা আধুনিক বিশ্বে তোমার আইডিয়া দিয়ে কিন্তু অনেক কাজ হয়। যেমন যদি বলি অনেক, যেমন হচ্ছে তোমার বিল গেটস বা মার্ক জুকারবার্গ, তাদের কিন্তু কি একটা আইডিয়া, জাস্ট একটা আইডিয়া দিয়ে কিন্তু অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছেন তারা। তো বর্তমান সময়েও আসলে আধুনিক যুগে ব্যবসাটা এমন সিস্টেম হয়ে গেছে, তোমার কাছে টাকা না থাকলেও তুমি কি করতে পারবে, ব্যবসা শুরু করতে পারবে বা ব্যবসা করতে পারবে। তো সেটা কীভাবে, ধরো তোমাদেরকে বললাম যে তুমি কি করো, যার যেটা আইডিয়া আছে, ধরো আমি মনে করলাম বা তোমাদেরকে বললাম যে মহিলা কলেজের সামনে একটা দোকান দাও। এখন যেটাই দোকান দাও, কেউ ভালোবাসার দোকান দিবা, কেউ কি করবা, মহিলা কলেজের সামনে কে কিসের দোকান দিতে যাও একটু জানাতো দেখি। মহিলা কলেজের সামনে আমি একটা জায়গা রাখিয়ে দিলাম প্রত্যেকের জন্য, হ্যাঁ, যে ওইখানে তোমরা কিসের দোকান দিতে চাও, বিউটি পার্লার, ভালোবাসার দোকান, তারপরে কসমেটিক্স বা স্টেশনারি, বা দেখা যাচ্ছে ফুচকা, চটপটি, আইসক্রিম, ফ্লেক্সি লোড, নাকি জুতার দোকান, নাকি দেখা যাচ্ছে মনে করে যে পোশাকের দোকান বা খেলনার দোকান, হ্যাঁ, বা মেডিসিনের দোকান, কে কি দোকান দিতে চাও একটু আমাকে জানাও। আচ্ছা, তো যাই হোক, আমি তোমাদেরকে বললাম কি একটা মহিলা কলেজের সামনে একটা দোকান দিব। ধরো আমার আইডিয়া বা তোমাদের প্রত্যেকের মাথায় একটা আইডিয়া আছে, একটা দোকান দিব।
এখন দোকান দিতে গেলে আমাদের প্রথম যে ব্যাপার দরকার সেটা হচ্ছে টাকা লাগবে, মানে মূলধন দরকার। তো যদি এখন আমরা এখানে একটা বিষয় দেখব যে এক মালিকানা ব্যবসায় এবং হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়, দুটা ক্ষেত্রে আলাদা। যদি এক মালিকানা ব্যবসায় হয় আর আমি যদি এক মালিকানা ব্যবসায় ম্যানেজার হই, তাহলে মালিক আমাকে কিছু মূলধন সরবরাহ করে, কিছু মূলধন ব্যবসা থেকে মানে ব্যাংক থেকে ঋণ নেই। কিন্তু যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের মিনিমাম কতজন থাকে, 7 জন হচ্ছে আমাদের উদ্যোক্তা হতে হয় পাবলিকের জন্য। যখন তখন 7 জন মিলে আমরা কি করছি, ধরো একটা ব্যবসার আইডিয়া মানে প্রিফার করছি যে 7 জন বন্ধু মিলে বা মিলে হচ্ছে একটা আইডিয়া করছি যে মহিলাদের সামনে একটা ভালোবাসার দোকান দিব। সো ভালোবাসার দোকানে অনেক কিছু রাখবো। তো এর জন্য যে টাকা লাগবে, টাকাটা আমাদের কাছে নাই, আমরা বেকার, আমাদের বাবার মায়ের বা সম্পত্তিও নাই যে দলিল জমা দিয়ে ব্যাংক থেকে ঋণও নিতেও পারছি না। কিন্তু আমাদের কি আছে, আইডিয়া আছে যে মহিলাদের সামনে যদি একটা ভালোবাসার দোকান দেই, ওইখানে যদি হচ্ছে প্রতারণা, ছ্যাঁকা, ভালোবাসা এগুলো নামের যদি হচ্ছে পণ্য রাখি, তাহলে অনেকে কি করবে, সেলফি তুলতে চাইলেও কিন্তু পণ্যটা ক্রয় করতে আসবে, পণ্য ক্রয় করতে আসবে, এসে সেলফি তুলবে যে হচ্ছে সোহান ভাইয়ের দোকানে, ভালোবাসার দোকানে আসছিলাম কিনতে, কি ভালোবাসা, কিন্তু খাওয়া গেলাম কি ছ্যাঁকা, মানে অন্য কিছু না। আসলে ভালোবাসা বলতে কি, ধরো ভালোবাসা নামের কোনো পিৎজা বা দামি ফুড ছিল, ওইটার দাম বেশি ছিল, তাই ওইটা না কিনে কেউ কি করেছো, ছ্যাঁকা নামের মনে করো কফি খেয়ে গেছো, মুখেও ছ্যাঁকা লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। কোনো সমস্যা ভাই? আচ্ছা, তো এই হলো ব্যাপার। তো এখন খেয়াল করো, দেখো আমাদের টাকার দরকার। এখন এই টাকা নেওয়ার জন্য আমি কি করছি, আমার যে আইডিয়াটা আছে, আইডিয়াটা জনগণের মাঝে পত্রিকার মাধ্যমে ধরো ছড়াইয়া দিলাম। এখন জনগণ কি করতেছে, ওই আমার আইডিয়াটা পড়ে যদি মনে করে, আমি ওইখানে শেয়ারও করবো যে আমি এই আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করব। এখন ব্যবসায় যে লাভ হবে, লাভের অংশীদার যারা আমাকে টাকা দিয়ে হেল্প করবে তাদেরকে আমি কী করবো, অংশীদার মানে লাভের অংশটাও দিয়ে দিব। তো এইটাই হচ্ছে একটা ব্যাপার। তো এর জন্য এখন আমি যে পত্রিকা বিজ্ঞাপন দিব, পত্রিকা বিজ্ঞাপন দিলে তারা অনেকে ইন্টারেস্টেড হবে যে এই ব্যবসাটা ভালো চলবে, অনেক টাকা লাভ হবে, তাহলে আমার সেখানে বিনিয়োগ করা উচিত। তো এই যে আমি মানে টাকাটা সংগ্রহ করব, এখন তো এমনও হতে পারে যে আমি অনেকগুলো টাকা সংগ্রহ করলাম, আমার ভালো একটা আইডিয়া দিয়ে অনেক টাকার প্রলোভন দেখালাম, এখন টাকাগুলো নিয়ে আমি বিদেশ পালায় চলে গেলাম। তো এজন্য প্রথমে আমাকে কি করতে হবে, সরকার কর্তৃক প্রত্যেকটা এলাকায় যে রেজিস্টার নিয়োগ দেওয়া হয়েছে, সেই রেজিস্টারের কাছে কি করতে হবে, আমাকে অনুমতি নিতে হবে যে আমি মোট কত টাকা, অনুমতি নিতে হবে যে আমি মোট কত টাকা জনগণের কাছ থেকে এই ব্যবসা বাবদ তুলতে পারবো। এটার জন্য প্রথমে রেজিস্ট্রারের কাছে যাইতে হবে, তার কাছে অনুমতি নিতে হবে। এই যে অনুমতি নিচ্ছি, টোটাল কত টাকা তুলতে পারবো এবং প্রত্যেক জনের কাছে কত টাকা, বা প্রত্যেকটা শেয়ারের বিনিময়ে বা প্রত্যেকটা ডকুমেন্টের বিনিময়ে কত টাকা তুলতে পারবো, আর ওই ডকুমেন্টকে আমি বলছি কি শেয়ার। তাহলে এইকে বলছি অনুমোদিত মূলধন। কি বলছি, অনুমোদিত মূলধন। এখন খেয়াল করো, আমি জাস্ট সরকারের কাছে কি করলাম, অনুমতি নিলাম যে আমি এইভাবে একটা আইডিয়া, আমার এরকম একটা আইডিয়া আছে, আইডিয়াটা জনগণের মাঝে পত্রিকা বা বিভিন্ন প্রচারপত্রের মাধ্যমে বিলি করে তাদের কাছে আমি টাকা সংগ্রহ করে ব্যবসা করব। সো এইটা জাস্ট আমরা বৈধ ব্যবসা কিনা, মদ গাঁজা বা অন্য কোনো অবৈধ ব্যবসা করছে কিনা, এইটা বিষয়ে সরকারের কাছে অনুমতি নিলাম, এটাকে আমি কি বলছি, অনুমোদিত মূলধন। ধরো সরকারের কাছে অনুমতি নিলাম যে আমি প্রত্যেকটা কি করব, 10 টাকা করে শেয়ার বিক্রি করব, মোট কত, 10,000 শেয়ার বিক্রি করে তার টোটাল টাকা কত হবে, 1 লক্ষ টাকা হবে। এই 1 লক্ষ টাকা দিয়ে আমি কী করবো, হয়তো তুলব। তো প্রথম অবস্থায় এটা অনুমতি নেওয়ার পরে, এখন তো আমি জাস্ট সরকার অনুমতি নিয়েছি, তাহলে টাকা তুলতে হবে। কিন্তু এই অনুমতি নিতে গেলে বা এই যেই মার্কেট থেকে, এখন ধরো কাঁচা বাজার যেখানে, সেখানে কি হয়, দেখা যাচ্ছে পটল, পেঁপে, আলু বিক্রি হয়। তো তারপরে কি হচ্ছে, ধরো মাছ বাজার মাছ বিক্রি হয়, মাংস বাজার মাংস বিক্রি হয়। অনেক সময় হকাররা কি হেঁটে হেঁটে বিক্রি করে, কিন্তু কোথাও কি দেখেছো যে ঝাঁকাই করে বা মাথায় করে হচ্ছে শেয়ার নিয়ে বিক্রি করছে, হেঁটে হেঁটে হকারি করে কেউ বিক্রি করছে? কেউ দেখে থাকবা না। তাহলে এই যে শেয়ারগুলো, এগুলো কোথায় বিক্রি হয়? তো তোমরা জেনে থাকবা যে আমাদের আসলে শেয়ার বাজার আছে দুইটা, মানে 2 ধরনের। আমাদের 2টা শেয়ার বাজার আছে, আর এমনিতে শেয়ার বাজার 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাথমিক শেয়ার বাজার, আর একটা হচ্ছে মাধ্যমিক শেয়ার বাজার। প্রাথমিক শেয়ার বাজার, এই প্রাথমিক শেয়ার বাজারকে বলা হয় আইপিও। আইপিওর পুনরূপ হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিংস। ইনিশিয়াল পাবলিক অফারিংস, লাস্টে এস হবে। তো একটা প্রাথমিক শেয়ার বাজার, একটা হচ্ছে মাধ্যমিক শেয়ার বাজার। তো প্রাথমিকটা কি সেটা আমি বলছি একটু। বিষয়টা দেখো, আমি প্রথম অবস্থায়, একদম প্রথম অবস্থায় যখন টাকা সংগ্রহ করে মূলধন সংগ্রহ করে ব্যবসা করতে যাচ্ছি,
তখন আমার টাকার দরকার প্রথম অবস্থায়। তখন আমি একজন ব্যবসায়ের ধরো কোম্পানির সিইও বা আমি একজন কোম্পানির হিসাবরক্ষক বা ম্যানেজার, আমি কি করছি, আমার শেয়ারগুলো একদম জনসাধারণের কাছে, যাদের কাছে অল্প অল্প টাকা আছে তাদের কাছে শেয়ারটা বিক্রি করে সেখান থেকে নগদ টাকা নিচ্ছি, নিয়ে আমি সরাসরি ব্যবসায় বিনিয়োগ করছি। তাহলে এখানে দুইটা পক্ষ যে থাকতেছে, এই দুইটা পক্ষের মধ্যে একটা হচ্ছে কি বিনিয়োগকারী মানে কোম্পানি, আর একটা হচ্ছে কোম্পানি পক্ষ থাকতেছে, আর একটা হচ্ছে বিনিয়োগকারী থাকতেছে, একটা কে থাকছে, বিনিয়োগকারী থাকতেছে। কিন্তু এখন খেয়াল করো, আমরা জানি যে একটা কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, মানে সারা জীবনেও হচ্ছে মানে সাধারণত বন্ধ হয় না। তাহলে আমি যে বা কোনো একজন বিনিয়োগকারী যে শেয়ারটা কিনবে, সেই শেয়ারটা তো এই কোম্পানি আর ফেরত দিবে না, কারণ সারা জীবন চলতেই থাকবে। তো সেই ক্ষেত্রে এই বিনিয়োগকারী তাহলে কি করবে, মানে বিনিয়োগকারী ওই শেয়ারটা যদি কোথাও বিক্রি করতে না পারে তাহলে তো সমস্যা। তো ওইটা প্রবলেম নাই, কেননা বিনিয়োগকারী এই শেয়ারটা ওই কোম্পানির কাছে বিক্রি করতে না পারলেও এটা মাধ্যমিক বাজারে তখন আরেকজন যারা বিনিয়োগকারী আছে তাদের নিকট বিক্রি করতে পারে, তার চেয়ে কখনো কম দামে, বেশি দামে বা সেই দামে বিক্রি করতে পারে। আর এখানে কি থাকে, এই নিয়ে একজন বিনিয়োগকারী আরেকজন বিনিয়োগকারীর কাছে কি করে, বিক্রি করে। তাহলে এখানে কে কে থাকতেছে, দুইজনই বিনিয়োগকারী থাকতেছে। আর এখানে কি থাকে, একজন সাধারণ মানে একদম পাবলিক থাকে আর একজন বিনিয়োগকারী থাকে। তো এটা হচ্ছে প্রাথমিক শেয়ার বাজার, আর এটা হচ্ছে মাধ্যমিক শেয়ার বাজার। সো আমরা যেহেতু প্রথম অবস্থায় কোম্পানিটা শুরু করতেছি, সো আমরা কি করব, প্রাথমিক শেয়ার বাজারে আসলে শেয়ারটা বিক্রয় করে মূলধন সংগ্রহ করব। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো কিনা, একটু বলো তো দেখি ঠিকঠাক বুঝতে পারছো কিনা। তো এবার দেখো কি বলছিলাম, এখন আমি কি করছি, প্রথম অবস্থায় সরকারের কাছে অনুমতি নিলাম। এখন এই অনুমতি নিয়ে আমার দেখা যাচ্ছে প্রথম অবস্থায় যদি এতগুলো টাকা নেই, খেয়াল করো যে তো প্রাথমিক বাজারে আমরা শেয়ারগুলো কী করবো, বিক্রি করতে যাচ্ছি। এখন প্রাথমিক বাজারে বিক্রি করতে, প্রাথমিক বাজার বলতে এমন কোনো বাজার যে তরি তরকারি বাজারের মতো, আমার মনে হয় অবশ্যই না, তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো আমি রাজশাহীতে বা ধরো, রাজশাহীতে ধরো আমি এই শেয়ারগুলো বিক্রি করে টাকা নিব। বাট চট্টগ্রামের ধরো একজন মানুষ যে আমার এই আইডিয়াটা পত্রিকায় পড়ে তার পছন্দ হয়েছে, সে আমার ব্যবসায় বিনিয়োগ করতে চাই। এখন সে চট্টগ্রাম থেকে কি তাহলে আমার এখানে ট্রেনে করে আসবে, এসে আমার এই 10 টাকা দামের একটা শেয়ার কিনবে, কিনে গিয়ে হচ্ছে আর ফেরত যাবে? তাহলে চিন্তা করো, 10 টাকার জন্য একটা শেয়ার কেনার জন্য সে তো আর চট্টগ্রাম থেকে আসতে পারে না। তো এই জন্য একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে আমি পত্রিকায় যখন বিজ্ঞাপন দিব বা প্রচারপত্রে যখন বিজ্ঞাপন দিব, সেই বিজ্ঞাপনে কি করব, আমি আমার ব্যবসার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা ওইখানে দিয়ে দিব। এবং অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে, মানে আমার এই আইডিয়াটা যাদের পছন্দ হবে, আমার ব্যবসায় যারা টাকা বিনিয়োগ করতে চাইবে, তাদের ব্যাপারটা হচ্ছে তাদের প্রথমেই টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়েই অ্যাপ্লিকেশন করতে হবে। যেমন তোমরা কোনো একটা পাবলিক ভার্সিটিতে যখন ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে চাও, তো এই ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে হচ্ছে কি অনলাইনে, মানে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দিতে হবে। টাকা দিলে তবেই তুমি ফর্মটা পূরণ করতে পারবে, মানে তুমি প্রাথমিক অ্যাপ্লিকেশন হয়ে গেল। তারপরে তুমি পরীক্ষা দিয়ে চান্স পেলে তখন ভর্তি হবে। সো এখানে ব্যাপারটা হচ্ছে সিস্টেমটা এরকমই যে এখানে কাঁচা বাজার মাছ বাজারের মতো না। আমি যখন শেয়ার বিক্রি করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিব, ওইখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিব, এবং এই যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তারা আমাকে টাকা জমা দিবে, অর্থাৎ আবেদন করবে। তাদের আবেদন যদি আমার ভালো লাগে, গ্রহণ করে তাদেরকে শেয়ার দিয়ে দিব। আর যদি কি হয়, আবেদন ভালো না লাগে তাদের, যদি এখন মনে প্রশ্ন আসতে পারে যে তারা আবেদনটা আমি বুঝবো কী করে। তো ব্যাপারটা হচ্ছে যে তারা যারা হচ্ছে শেয়ার বাজারে ব্যবসা করে বা ব্যবসা করতে চায়, প্রত্যেকের শেয়ার বাজারে অর্থাৎ একটা বিও অ্যাকাউন্ট খুলতে হয়। কি অ্যাকাউন্ট খুলতে হয়? একটা বিও অ্যাকাউন্ট। যেমন তুমি যদি ফেসবুক চালাইতে চাও, ফেসবুকে কাউরে কমেন্ট করতে চাও, লাভ রিয়াক্ট দিতে চাও, তাহলে ফেসবুকে যেমন একটা অ্যাকাউন্ট দরকার, তুমি যেমন শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাও, শেয়ারের ব্যবসা করতে চাও, শেয়ারের ব্যবসা করার জন্য কি দরকার? একটা বিও অ্যাকাউন্ট দরকার। তো এই বিও অ্যাকাউন্টের পূর্ণরূপ হচ্ছে বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট। বেনিফিশিয়ারি অনার্স অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এইটা হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে তাদের কি থাকে, সকল প্রোফাইল থেকে যায়। তো আমার কাছে যারা অ্যাপ্লিকেশন করবে, এই অ্যাকাউন্টটা আমি শো করতে পারবো, যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে দেখতে পারবো। তার মানে এই অ্যাকাউন্টটা দেখলে আমি বুঝতে পারবো তার কেমন কি অবস্থা, মানে তার টোটাল প্রোফাইল সম্পর্কে আমরা বুঝতে পারবো। তো আমি কি বলছি, যেটা বলছিলাম দেখো, তো আমি পত্রিকার মাধ্যমে যখন বিজ্ঞাপন দিয়ে আমি যতটুকু শেয়ার বিক্রি করতে চাই, দেখো এখন আমি তো 10,000 শেয়ার আবেদন নিয়েছি, মানে অনুমতি নিয়েছি সরকারের কাছে। কিন্তু আমি প্রথম অবস্থায় চেষ্টা করছি যে যেহেতু নতুন একটা ব্যবসা শুরু করছি, এতগুলো আইটেম বা এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলে কি না কি হবে ভবিষ্যতে। তো প্রথমে 2-1টা আইটেম দিয়ে বা 2-1টা পণ্য দিয়ে শুরু করা যাক। যদি ভবিষ্যতে ভালো হয় তাহলে আরও টাকা দিয়ে বড় করে ব্যবসা করব।
তো প্রথমে চিন্তা করছি যে হয়তো কি করব, 6000 শেয়ার বিক্রি করব। ঠিক আছে, 6000 শেয়ার বিক্রি করব, করে আমি কি করব, টাকা সংগ্রহ করব। তাহলে 6000 শেয়ার যখন বিক্রি করতে ইচ্ছা করছে, আমি মানে এই 6000 শেয়ার বিক্রি করব বলে আমি পত্রিকায় বিজ্ঞাপন দিলাম যে আমি 6000 শেয়ার বিক্রি করব, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এটাকে আমি কি বলবো, ইস্যুকৃত মূলধন। কি বলছি, ইস্যুকৃত মূলধন, মানে আমি ইস্যু করতে চাই। কি করতে চাই, আমি ইস্যু করতে চাই। এখন ব্যাপারটা খেয়াল করো যে আমি এখানে 6000 লিখছি, টাকার পরিমাণটা লিখি না এই জন্যই যে আমি আমার যে আইডিয়াটা বললাম যে আমি মহিলা কলেজের সামনে একটা ভালোবাসার দোকান দেবো, এই আইডিয়াটা তোমাদের দেখো তো কার কার পছন্দ হয়েছে আর কার কার পছন্দ হয়নি। এর মধ্যে অনেকেই থাকবে যে আইডিয়াটা পছন্দ হয়েছে, সে মানে হচ্ছে তোমার ইনভেস্ট করতে বা বিনিয়োগ করতে খুবই ইচ্ছুক, সে টাকা দিতে রাজি আছে। আবার অনেক সময় হয় যে আইডিয়াটা পছন্দ হয় নাই, অনেকে টাকা দিতে চাইবে না। তো এখানে একটা ব্যাপার থাকে, যখন আইডিয়াটা সবার পছন্দ হবে, অনেক মানুষ হবে, তখন কি হবে যে দেখা যাচ্ছে মনে করো যে আগ্রহটা বাড়বে। ধরো হলে একটা নতুন সিনেমা আসছে, এখন স্বাভাবিকভাবে হলে সিনেমার কিন্তু একটা দাম আছে, সিনেমার টিকিটের। ধরো হলে সিনেমার টিকিটের দাম হচ্ছে 50 টাকা, খেয়াল করো, হলে সিনেমার টিকিটের দাম 50 টাকা। কিন্তু ধরো সেখানে ভালো, অনেক ভালো একটা যদি হলে মানে সিনেমা আসে, তখন দেখা যাচ্ছে 50 টাকার টিকিটটা ব্ল্যাকে বা আশেপাশে দেখা যাচ্ছে ওই 50 টাকার টিকিটটা অনেক বেশি টাকাতে কিনতে হয়। দেখা যাচ্ছে 50 টাকার টিকিটটা 60 টাকাতে কিনতে হচ্ছে। তো যখন 50 টাকার টিকিট 60 টাকাতে কিনতে হচ্ছে, এই 50 টাকায় কি হলের লিখিত মূল্য ছিল, তাহলে এটা কি টিকিটের লিখিত মূল্য। হলে যেটা আসলে তুমি যে টিকিটটা কিনেছো সেখানে কিন্তু 50 টাকায় লেখা আছে, বাট কি হচ্ছে দেখা যাচ্ছে তোমাকে কিনতে হচ্ছে 60 টাকা দিয়ে। তো এই যে 60 থেকে 50 টাকা মাইনাস করে 10 টাকা যে আমি বেশি দিয়ে ক্রয় করতেছি, এই যে বেশি দামে যখন বিক্রয় করা হচ্ছে, এটাকে বলা হয় শেয়ার অধিহার। কি বলা হচ্ছে, অধিহার। যেমন সুন্দরী মেয়েদের অনেক ধরো নাম ডাক থাকে বা দেখা যাচ্ছে সবাই পছন্দ করে, তখন তাদের মানে ডিমান্ড বা ডিমান্ডটাও একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো তারা কি তাদের খুশি করতে গেলে বা ইমপ্রেস করতে গেলে একটু বেশি কিছু করতে হবে। তো এখানে খেয়াল করো, সেটা বলছি শেয়ার অধিহার। এবার একটু আলাদা করে বলা হয়, ইংলিশে বলা হয় প্রিমিয়াম। কি বলা হয়, প্রিমিয়াম। এছাড়া একে বাংলাও সরাসরি প্রিমিয়াম বলা যেতে পারে বা প্রিমিয়াম বলা হয়ে থাকে অনেক সময়, প্রিমিয়াম। আচ্ছা, কিন্তু যদি আমার আইডিয়াটা কারো পছন্দ না হয়, তখন দেখা যাচ্ছে মার্কেট আমি অ্যানালাইসিস করে বুঝলাম যে মার্কেটে আমার এই শেয়ারটা কেউ কিনতে চায় না, বাট আমি খুব কনফিডেন্ট যে আমার এই ব্যবসায় লাভ হবে। হ্যাঁ, তো তখন আমি কি করব, যে ঠিক আছে কিছু কম টাকা করে নেই, ভবিষ্যতে ভালো করলে তখন ওরাই এমনি বুঝতে পারবে। তো আমি কি করতেছি, 50 টাকার ইয়েটা মানে যদি আমি ওই শেয়ারটা বা হলের টিকিটটা এমনিতে যখন দেখবা ফ্লপ একটা সিনেমা আসবে, তখন 50 টাকার টিকিট ঠিক আছে 40 টাকা করে বিক্রি করে দেও, তাও কিছু টাকা উঠে যাক, একটা ব্যাপার। তো 50 টাকার টিকিট যদি আমি 40 টাকায় বিক্রি করি, তাহলে দেখো 10 টাকা কমে বিক্রি করছি। যখন এই কম হচ্ছে, সেটাকে আমি কি বলছি, শেয়ার অবহার। শেয়ার অবহার, এই হচ্ছে ব্যাপার। তো এখন এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমি চাইলে কি বেশি দামে বিক্রি করতে পারি, আবার কি কম দামে বিক্রি করতে পারি। তো ধরো আমি এটা এখানে ধরলাম না, মোটামুটি 10 টাকা ধরলাম। এটা কি যখন 10 টাকায় মূল্যে বিক্রি করা হয়, তখন তাকে বলা হয় বইমূল্য বা সমমূল্য বা লিখিত মূল্যে, মানে যেই মূল্যে লেখা ছিল সেই মূল্যে বিক্রি হচ্ছে, তাই একে সমমূল্য বলা হয়। তো এটা গেল। এখন আমি ইস্যু করতে চাইলাম কত, আমি ইস্যু করতে চেয়েছি হচ্ছে 6000 শেয়ার। দেখো 6000 শেয়ার ইস্যু করতে চেয়েছি। তো এখন এমনও হতে পারে যে বাংলাদেশে অনেক মানুষ আগ্রহ আছে, আবেদন কি করতে পারে, 6000-এর বেশি আবেদন করতে পারে। আমার কাছে কতজন, ধরো আমার কাছে 8000 জন আবেদন করলো। তো 8000 জন যখন আবেদন করতেছে আমার কাছে, তার মানে কি 8000 জন টাকা কি করেছে, আমার ব্যাংকে জমা দিয়েছে, এই একটা ব্যাপার। তো কত করে জমা দিয়েছে, 10 টাকা করে জমা দিয়েছে। তো দেখো এখন 8000 জন জমা দিয়েছে, আমি চাইছি কত, 6000 বিক্রি করতে। তো আমি কি করলাম, 6000 বিক্রি করলাম। এখন ব্যাপারটা এরকম হতে পারতো যে 8000 আবেদন না করে এখানে আমাকে 4000 আবেদন করতে পারতো। ঠিক আছে, 4000 আবেদনও করতে পারতো, এবং 4000 যখন আবেদন করতো, তখন কিন্তু আবার এই ইস্যুকৃত মূলধন যেটা, আমি ততটুকু কিন্তু আমি কি করতে পারতাম না, বিক্রয় করতে পারতাম না, তো বা বিলি করতে পারতাম না। তো এর মধ্যে যেটা এই 4000 তখন বিলি করতাম, তখন কি করতাম, এটা হচ্ছে আমাদের বিলিকৃত মূলধন। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্বাভাবিকভাবে এরকমটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যে পরিমাণ ইস্যু করতে চাই তার চেয়ে বেশি আবেদন পড়ে। এজন্য কি হয়, ইস্যুকৃত মূলধন এবং বিলিখিত মূলধন কি হয়, একই পরিমাণ হয়। এজন্য আমরা কি করি, বেশিরভাগ সময় দেখাবো যে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত বিলিখিত মূলধন, এগুলো আমরা একই রকম দেখাই। এরপরে নিয়ে আসি হচ্ছে তলবকৃত মূলধন। এই কথাটা আমি আগে বলছি এজন্যই যে আমি ধরো হচ্ছে ইংল্যান্ডে বা আমেরিকাতে মানে কিস্তিতে শেয়ার ক্রয় বিক্রয় করা যায়, কিন্তু বাংলাদেশে আসলে করা যায় না। তবে এর পিছনে কিস্তিতে কিভাবে হয় সেটা বলতেছি। ধরো একটা শেয়ারের দাম
100 টাকা। এখন কোম্পানি মনে করে যে 100 টাকা দিয়ে হুট করে একজন মানুষ শেয়ার কিনতে একটু ইতস্তত হতে পারে। তো আমি এরকমও করতে পারি যে প্রথমে যে কি শেয়ারটা ক্রয় করতে চাই, তাহলে তাকে প্রথম মাসে বা প্রথম কিস্তিতে 30 টাকা জমা দিতে হবে। দ্বিতীয় কিস্তিতে মানে 1 মাস পরে বা 2 মাস পরে দ্বিতীয় কিস্তিতে তাকে হয়তো বা 48 টাকা জমা দিতে হবে। আর তৃতীয় কিস্তিতে তাকে হয়তো কত টাকা জমা দিতে হবে, 38 টাকা জমা দিলেই আমরা কি করব, একদম 100 টাকা জমা হয়ে যাবে, তখন তাকে আমরা শেয়ারটা দিয়ে দিব। সো এইভাবে যখন আসলে এরকমটা হয়, তখন প্রথমে কেউ আবেদন করেছে, এখন দ্বিতীয়বার আবেদন করার আগে কেউ মারা যেতে পারে, কেউ শেয়ারটা বা ওই সার্টিফিকেটটা মানে সার্টিফিকেটটা আসলে দেয় না, তখন শেয়ারের যে প্রমাণপত্র বা প্রমাণপত্র সেটা হারিয়ে ফেলতে পারে, অথবা কেউ দেখা যাচ্ছে ভুলেই গেছে, তখন ওই পরিমাণ টাকা আদায় হয় না বা পাওয়া যায় না। তো তখন কি করা হয়, একটা প্রজ্ঞাপন জারি করা হয় যে যারা যারা আমার কাছে প্রাথমিক আবেদনের টাকা দিয়েছেন তারা পরবর্তী আবেদনের টাকা অবশ্যই দিয়ে যান। মানে তাদের কাছে টাকাটা চাওয়া হয়, তলব করা হয় যে আপনার টাকাটা দিয়ে যান, ডাকা হয় যে আপনার টাকাটা দিয়ে যাবেন। তো যে পরিমাণ তলব করা হয় ওটা হচ্ছে আমাদের কি, তলবকৃত মূলধন। এখন যে পরিমাণ তলব করি, তলব করার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে সবাই যদি টাকা দেয়, আবার অনেকে টাকা দেয় অনেকে দেয় না, যে পরিমাণ টাকা আমরা আদায় করতে পারি শেয়ার বিক্রি করে, সেটাকে আমরা কি বলি, আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন, এটা বুঝেছি। এখন বিষয়টা হচ্ছে, আমি এখানে একটা কথা বলি যে আমরা দেখো এখানে 10,000 শেয়ার বিক্রি মানে অনুমতি নিয়েছিলাম, কিন্তু হয়তো আমরা 6,000 শেয়ার কি করলাম, বিক্রি করলাম। তাহলে 10,000 ছিল আমরা অনুমতি, কিন্তু বিক্রি করলাম কত, 6,000। তাহলে কিন্তু এখনও দেখো 4,000 শেয়ার আমরা কিন্তু বিক্রি করি নাই। তাহলে এই যে 4,000 শেয়ার বিক্রি করি নাই, এখনও রেখে দিয়েছি, ভবিষ্যতে চাইলে আমরা এই শেয়ারটা বিক্রি করে আবার টাকা সংগ্রহ করতে পারবো। এই 4,000 শেয়ারকে আমাদের বলা হয় সংরক্ষিত মূলধন। যদি এটা আমরা সংরক্ষিত শেয়ারের সংখ্যা বলতেছি, 4,000 শেয়ার সংখ্যা, আর 4,000 শেয়ারের প্রত্যেকটা শেয়ারের দাম যখন কত হবে, 10 টাকা হবে, তার মানে কি এখানে তাহলে হচ্ছে আমাদের 40,000 টাকা। এই 40,000 টাকা তখন কী হবে, আমাদের সংরক্ষিত শেয়ারের মূলধন। আশা করি দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও যে আমি যেই কয়টা বললাম, অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন, তলবকৃত, আদায়কৃত মূলধন, আমি যে 5টা বলেছি, আশা করি দেখো তো 5টা বুঝতে পারছো কিনা। কেননা এইগুলো আমাদের আর্থিক অবস্থাতে লাগে বা আমাদের অঙ্কটা পড়ার সময় দরকার আছে। এরপরে আমি আর অল্প কিছু বলবো, তারপর সরাসরি ম্যাথে চলে যাব। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু জানাবো আমাকে। শামিমা রহমান বলছো সেকেন্ড পার্টে সপ্তম চ্যাপ্টার একটা ক্লাস দিয়েন ভাইয়া। ইনশাল্লাহ অবশ্যই আমি সপ্তম চ্যাপ্টারে ক্লাস নিব, আর একটা গল্প বলবো, আমি গল্পের মাধ্যমে আমি ক্লাসটা মানে টোটাল চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি সাথে থেকেও দেখতে পাবে। তো এখন খেয়াল কর, যে পর্যন্ত বলছিলাম, এই যে আমরা ইস্যুকৃত বা শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহ করার কথা বলতেছি, তো এই ইস্যু করে শেয়ার মূলধন সংগ্রহ করার জন্য মানে আমি তো একজন ব্যবসায়ী বা কোম্পানি হিসাব রক্ষক, আমি এখন কি মাথায় করে শেয়ার নিয়ে বা ব্যাংকে গিয়ে এই কাজগুলো কি আমি করব? মানে যে মাছ বিক্রি করা যেমন মাছ বিক্রেতা বা তরকারি বিক্রেতা তরকারি বিক্রি করে, তেমনিভাবে আমি কি নিজে শেয়ার বিক্রি করতে যাব? অবশ্যই না। যেমন ধরো এখানে একটা ছোট্ট গল্প বলি, তুমি ধরো সারা বছর কি করছো, বাসায় আছো, বাসায় থাকতেছো, এখন কুরবানির সময় তুমি একটা গরু কুরবানি দেবা। এখন গরু হাটে যাওয়ার পরে তুমি ভালো গরু চেনো না, তখন তুমি কি করো, একজন দেখা যাচ্ছে মানুষকে ঠিক করে দাও বা ঠিক করো যে ভাই তুমি আমাকে একটু ভালো দেশি গরু এটা কিনে দিবা, যে আসলে ইঞ্জেকশন দেওয়া নাই, একটা গরু কিনে দিবা, তোমাকে বিনিময়ে আমি হচ্ছে কিছু কমিশন দেবো বা কিছু কি করবো, মানে দালালি তোমার দেবো, তুমি একটু দালালি করবা। এরকম কিন্তু হয়, যারা কুরবানি হাটে গেছো তারা আসলে ভালো বলতে পারবা যে কুরবানি হাটে কি হয়, সবথেকে বেশি দালালি হয়। তো এইটাই আসলে আমাদের এই ব্যবসার ক্ষেত্রে বা যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে একটু আধুনিকায়ন নাম করা হয়েছে, যে কুরবানি হাটে যারা দালালি করে তার দালালি কি করা হয়, চার্জ দেওয়া হয়। তো আমাদের এখানে শেয়ার, এই যে কোন শেয়ার ভালো কোন শেয়ার খারাপ, এগুলো ক্রয় বিক্রয় করার জন্য বিভিন্ন ধরনের দালাল আছে। আসলে দালালগুলোকে আমি আমার ভাষায় দালাল বলছি, বাট যদিও দালাল বলা ঠিক হয় না, তারপর বলা যায় অনেক, এদেরকে খুব একটু ভালো করে ভদ্র ভাষায় নাম লিখে বলা হয় হচ্ছে অবলেখক। কি বলা হয়? অবলেখক। তো এই যে অবলেখক কি করে, মানে আমার শেয়ারটা বিক্রি করতে চাই, তখন তাদের কাছে গিয়ে বলবো, মানে ঘটকালির মতো, ঠিক আছে, এটা দুই পক্ষ থেকে আবার টাকা নেয়। আমি গিয়ে বলছি ভাই আমার এরকম একটা আইডিয়া আছে, আমি তো শেয়ারগুলো বিক্রি করতে পারছি না, তো আমার শেয়ারগুলো একটু বিক্রি করে দেন। আবার কিছু মানুষ আছে যারা শেয়ার বাজার সম্পর্কে ভালো বোঝে না, জানে না, তারা আবার তাদের কাছে যায় যে ভাই আমার টাকা আছে কিন্তু কোথায় বিনিয়োগ করব জানি না, তো আপনি একটু বিনিয়োগ করে দেন। তখন কি করে, এই যে অবলেখক আছে, মানে এদের কি বলছি আমি, দালাল বলেছি, ওরা কি করে এই মাঝখানে মধ্যস্থতা করে, আমাদের কাছে কি করে টাকা নেয়, নিয়ে বলে ঠিক আছে আমি শেয়ার কিনে দেবো,
আরেকজনকে বলে ঠিক আছে আপনার শেয়ারটা আমি বিক্রি করে দিব, মানে কি একজনকে বলে শেয়ার কিনে দিব, আরেকজনকে বলে শেয়ার বিক্রি করে দিব। দুজনের কাছে কি করে, এটা কমিশন নাই। তো আমি যখন শেয়ারটা বিক্রি করতে যাচ্ছি তখন এরকম দালালকে ধরতেছি, বলছি ঠিক আছে ভাই প্রতি শেয়ারে আমি আপনাকে 1 টাকা করে হয়তো আমি বা 50 পয়সা করে বা 1 পয়সা করে আমরা আপনাকে কি করব, কমিশন দিব বা দস্তুরি দিব। এটাকে বলা হয় দালালের কমিশন বা দস্তুরি, যে এই দস্তুরি দেওয়া হয়। তো এই যে একটা সাধারণত একটা ব্যয় হচ্ছে এখানে, এই ব্যয়টা এখানে হয়ে থাকে। আচ্ছা, তো এটা আপাতত বুঝেছি। এখন আমরা কিছু কোশ্চেনে যাই, সরাসরি ম্যাথের দিকে যাই। তলবকৃত শেয়ারটা বুঝান। আচ্ছা, তলবকৃত বলতে তলব মানে ধরো কাউকে তলব করা হলো, মানে কি তাকে ডাকা হলো। যেমন কি মহারাজা তার মন্ত্রীকে তলব করিয়ালেন, মানে তলব করলেন। তো মহারাজা তার মন্ত্রীকে তলব করলেন মানে কি তাকে ডাকলেন, যে কি ব্যাপার, দেশের অবস্থা কেমন, রাজ্যের অবস্থা কেমন, আমার রানী টানি সব কেমন আছে, হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো এই যে তলবকৃত বলতে আমার কাছে যারা আসলে শেয়ারটা প্রথম তলবের টাকা বা প্রাথমিকভাবে আবেদন করেছে শেয়ার কিনবো বলে, তাদেরকে ডাকলাম যে ভাই আপনাদের পরবর্তী যে ডেটটা হয়ে গেছে ওই ডেটের টাকাটা দিয়ে দেন। এটাকে বলছি তলবকৃত মূলধন। তো যেহেতু বাংলাদেশে বর্তমানে পুরো টাকাটা মানে একটা শেয়ারের 100 টাকা মূল্য হলে 100 টাকা মূল্য প্রথমে দিতে হয়, এজন্য তলবকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন প্রায় ক্ষেত্রে মানে প্রায় সব ক্ষেত্রে কি হয়, সমান হয়, একই রকম হয় বা একই পরিমাণ হয়। আচ্ছা, অনেকে বলছো বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ এভাবে আসলে ফিডব্যাক দেওয়ার জন্য। হ্যাঁ, আশা করি মাহমুদা আক্তার, আশা করি এবার বুঝতে পারছো। অনেকে জেদি মেয়ে, যাই হোক জেদি মেয়ে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো আমি একটু ম্যাথের দিকে যাই, সামনে আগায় দেখি। আমি মোটামুটি কিছু গল্প করছি, আলোচনা করছি, এখন আমরা ম্যাথ পড়ালে বুঝতে পারবো। দেখো কিছু বোর্ড কোশ্চেন আছে, যে বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আসি তোমাদের সামনে, দেখলে বুঝতে পারবো। দেখো এবার কিন্তু ঠিকঠাক বুঝবো। এটা হচ্ছে ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড 2018 সালে আসছে, মানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো দেখি আমরা, লিপিকা অ্যান্ড কোম্পানি হ্যাঁ লিমিটেড প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের 5000 শেয়ারে নিবন্ধিত। তাহলে নিবন্ধিত কি, আমি প্রথমে বলেছিলাম যে কোম্পানিটা কি করছে, আমি যে ব্যবসা করি মানে শেয়ারটা বিক্রি করে টাকা নিব, সবার আগে কি করতে হবে, সরকারের কাছে নিবন্ধিত হতে হবে। তাছাড়া এমন তো হইতে পারে যে আমার একটা মানে লোভনীয় একটা আইডিয়া দিচ্ছি, দিয়ে মানুষের কাছে অনেক টাকা নিয়ে বিদেশে পালায় চলে গেলাম, তখন আমাকে ধরবে কে। এই জন্য মানুষ কিন্তু আমাকে বিশ্বাস করার জন্য হইলেও সরকারের কাছে আগে নিবন্ধিত হতে হবে। তাহলে আমি কি করেছি, প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা ধরা হয়েছে, ধরে 5000 শেয়ারের জন্য কি করা হয়েছে, সরকারের কাছে নিবন্ধিত হয়েছি। আচ্ছা তাহলে বলো তো এখানে কি নিবন্ধিত জাস্ট হয়েছি, এখানে কি কোনো লেনদেন হয়েছে, একটু বলবা যে এখানে কোনো লেনদেন হয়েছে নাকি লেনদেন হয় নাই। এরপরে দেখো কোম্পানি 10% অবহারে 3000 শেয়ার, 10% অবহারে 3000 শেয়ার কি করছে, জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করছে। তাহলে যেটা বলছিলাম, এখন আমি অনুমতি নিয়েছি 5000 শেয়ারের, বাট আমি প্রথমে এত বড় ব্যবসা শুরু না করে প্রথমে কি করছি, 3000 শেয়ার বিক্রি করতে যাচ্ছি। তো 3000 শেয়ার বিক্রি করার জন্য জাস্ট প্রচারপত্র ইস্যু করলাম যে আমার এরকম একটা আইডিয়া আছে, এরকম একটা ব্যবসা করব, আমি এরকম একটা শেয়ারের দাম 100 টাকা করে, কিন্তু এখানে কি বলেছে 10% অবহার। তাহলে অবহার মানে কি বলেছিলাম আমি, কমে, কিসে, কম মূল্যে। তাহলে একটা শেয়ারের দাম কত টাকা ছিল, এখানে 100 টাকা ছিল। তাহলে 100 টাকা দাম লিখিত মূল্য, এর 10% কত হয়, তার 10% খুবই ইজি, যে একটা শূন্য বাদ দিলে হবে, তার 10% সময় 10 টাকা, মানে 10 টাকা কমে বিক্রি করা হয়। তাহলে কত টাকা, 90 টাকা বিক্রি করা হচ্ছে। এই যে হলের টিকিটের কথা বললাম, যেরকম যে একটা টিকিটের দাম 100 টাকা, বাট লোকজন নাই তাই কম টাকায় 90 টাকা করে বিক্রি করে দিচ্ছে। সো এই যেই পরিমাণ কমে বিক্রি করা হচ্ছে, 10 টাকা কম, এই 10 টাকাকে বলা হয় অবহার। এই 10 টাকা কি বলা হচ্ছে, অবহার। দেখো তো বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো কোম্পানি কি করা হচ্ছে, মানে জাস্ট এটা বললাম যে আমি 3000 শেয়ার বিক্রি করতে চাই, কিন্তু প্রতি শেয়ারের দাম লেখা আছে 100 টাকা, আমি 90 টাকা করে বিক্রি করতে চাই। তো এই বলে আমি কি প্রচারপত্রটা ইস্যু করলাম। এখন বলো তো এখানে কি লেনদেন হয়েছে কিনা, একটু বলবো যে লেনদেন হয়েছে নাকি লেনদেন হয় নাই। কোম্পানি 3500 শেয়ারের আবেদন পায়। এখন ধরো বাংলাদেশে ভাই যদিও 16 কোটি বা 20 কোটি মানুষ আছে, এখন আমার আইডিয়াটা এর মধ্যে 3500 মানুষের পছন্দ হতেই পারে। তো আমি 3000 শেয়ার বিক্রি করবো বলেছিলাম, কিন্তু 3500 শেয়ারে কি পাওয়া গেল, আবেদন পাওয়া গেল। তাহলে এখন দেখো তো এখন লেনদেন হয়েছে কিনা, একটু খেয়াল করো। তাহলে লেনদেনটা কখন হচ্ছে, এরপরে নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি দেখো কী করা হলো, বিলি করা হয়। মানে নির্ধারিত বলতে আমি যেই পরিমাণ বিক্রি করতে চেয়েছি সেই পরিমাণ বিক্রি করেছি, আর অতিরিক্ত আবেদন যারা করেছিল তাদের টাকা কি করা হলো, ফেরত দেওয়া হলো। এইটুকু বুঝলেও বুঝতে পারবা যে আবেদন তার মানে কি, যখনই আবেদন করেছে তখন তারা আমাদেরকে টাকাটা জমা দিয়েছে। তাহলে প্রথমে যখন আমি নিবন্ধন করেছি তখন কিন্তু দেখো জাস্ট খাতা কলমে আমার একটা কোম্পানি হয়েছে, এই নিবন্ধনটা হয়েছে, কিন্তু আমি কোনো টাকা পাইও নি, আমার কোনো টাকা যায়ও নি। তো এই দিক থেকে আমার কোনো লেনদেন হয়নি।
এরপরে আমি যখন এই যে শেয়ার 10% অবহারে বিক্রি করতে চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, জাস্ট বিজ্ঞাপন দিয়েছি, এতে কেউ আগ্রহ হয়ে আমার শেয়ার কিনতে চাইতেও পারে, নাও পারে। সো তখনও কিন্তু আমার লেনদেন হয়নি। কিন্তু লেনদেন হয়েছে কখন? যখন তারা কি করেছে, এই 3500 জন আমাকে কি করেছে, আবেদন করেছে। তো আবেদন মানে কি বললাম? আবেদন মানে হচ্ছে তারা তাদের অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আগে ট্রান্সফার করে অ্যাপ্লাই করেছে যে আমি আপনার কোম্পানির শেয়ারটা কিনতে চাই। তো তখন আমার ব্যাংকে টাকা কি হয়েছে, বেড়ে গেছে। তো তার মানে কি তখন লেনদেন হয়েছে। এরপরে কি নির্ধারিত সংখ্যক বিলি করা হলো, তার মানে কি নির্ধারিত সংখ্যক বিলি করলাম মানে কি তাদেরকে শেয়ার দিলাম আর তাদের টাকাটা নিয়ে নিলাম আমি একবারে শেয়ার মূলধন হিসাবে, তার মানে কি এখানে একটা লেনদেন হয়েছে। এরপরে কি হয়েছে, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিলাম, মানে এই যে অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিলাম, তাহলে এই কারণে আমার ব্যাংকে আগে যে পরিমাণ টাকা জমা ছিল সেখান থেকে যে পরিমাণ টাকা ফেরত দিলাম সেই পরিমাণ টাকা ব্যাংক থেকে কমে গেল, বিধায় এটাও একটা কি হয়েছে, লেনদেন হয়েছে। তাই এখানে আমাদের কি করতে হবে, জাবেদা দিতে হবে। এখন এখানে বলেছে যে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দেখাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। তারপর বলছে কোম্পানি দেখো বইতে ব্যাংক হিসাব তৈরি করতে বলছে, শেয়ার অবহার হিসাব প্রস্তুত করতে বলেছে, কোম্পানি আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে বলেছে। তাহলে এই ধরনের আমরা আরও কিছু কোশ্চেন দেখবো। দেখো এখন দেখো যতগুলো আমরা কোশ্চেন পড়বো সবগুলো কোশ্চেন কিন্তু সেম একই রকমের হবে। আমরা একটু কোশ্চেন দেখি, পরেরটা দেখো। এবার দেখি রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি মনে হয় যে কোশ্চেনটা যদি ঠিকঠাক পড়ে ফেলতে পারো বা এই ম্যাথটা করতে পারো তোমাদের মোটামুটি এই আঙ্গিকে কোশ্চেনটা হবে। কেন দেখো 1 2 3 4 চারটা বোর্ডে দেখা 18 সালে কোশ্চেন এটা, এবং এর আঙ্গিকেই বেশিরভাগ কোশ্চেনগুলো হয়েছে। প্রিভিয়াস আরও অনেকগুলো কোশ্চেন আছে। তো দেখো তো কোশ্চেনটা একটু পড়ো তো, কোথায় বুঝতে অসুবিধা। তো এবার দেখি আশরাফ কোম্পানির প্রতিটি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 8 লক্ষ শেয়ারে বিভক্ত। তাহলে 8 লক্ষ শেয়ার, কিন্তু মোট টাকায় কত, 80 লক্ষ টাকা অনুমোদিত মূলধনে গঠিত হয়েছে, সরকারের কাছে নিবন্ধিত হয়েছে। কোম্পানি উহার 6 লক্ষ শেয়ার 10% অধিহারে। তাহলে এবার দেখো বিষয়টা কি, অধিহার মানে 10% অধিহার বলতে একটা শেয়ারের যা মূল্য তার চেয়ে 10 টাকা বেশি মূল্যে। আচ্ছা, তো এরপরে কি আছে দেখো, আমি তুলে দেই। আচ্ছা, অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করলো। কোম্পানি মোট 7 লক্ষ শেয়ারের জন্য আবেদন পেল। অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি 0.10 টাকা অবলেখকের কমিশন, যেটা বলছিলাম আগে 0.06 টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো। তাহলে এবার আমরা কোশ্চেন সলভে যাই। যে প্রথমে দেখো ক নম্বর বলছে অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জ মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রশ্ন নাম্বার ক। এখানে অনেকে দুইটা একসাথে করে ফেলো, বাট একসাথে করবো না, আমরা একটু আলাদা আলাদা করবো। প্রথমে 1 নাম্বার দিব, সেটা কি, অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন। আচ্ছা, তাহলে অবলেখকের কমিশন দেখো কি বলেছে এখানে, খেয়াল করো। যদিও আমি অনুমতি নিয়েছি 8 লাখ, বাট কি আমি 8 লাখ বিক্রি করেছি? অবশ্যই না। আমি কি করেছি, কোম্পানি হওয়ার 6 লক্ষ শেয়ার বিক্রি করতে চাইছে। তাহলে প্রতি শেয়ার কত করে, প্রতি শেয়ার অবলেখকের কমিশন কত, শেয়ার প্রতি 0.10 টাকা অবলেখকের কমিশন। তাহলে প্রতি শেয়ার কত, 0.10 টাকা করে কত টাকা কমিশন, তাহলে 6 লক্ষ। এই যে দেখো 6 লক্ষ শেয়ারের হচ্ছে কমিশন। তাহলে 6 লক্ষ গুণিত হচ্ছে 0.10, তাহলে 6 10 60 মানে 60,000 টাকা হচ্ছে। এটা হচ্ছে কি পেয়ে গেলাম, তাহলে অবলেখকের কমিশন। আমি নাম্বার 2 দিলাম, দিয়ে পরের বার বলেছে কি ব্যাংক চার্জের পরিমাণ। তাহলে ব্যাংক চার্জের পরিমাণ কত সেটা একটু দেখি। ব্যাংক চার্জের পরিমাণ। আচ্ছা, তাহলে ব্যাংক চার্জের পরিমাণ কি বলছে দেখো, প্রতি শেয়ার কত বলছে, 0.06 টাকা করে। তার মানে 6 লক্ষ শেয়ার বিক্রি করছি, তাহলে প্রতি শেয়ার 0.06 টাকা করে কত, 6 লক্ষ শেয়ার। তাহলে 6 লক্ষ গুণ 0.06, তাহলে মোট টাকার পরিমাণ হয় 6 6 36, মানে হচ্ছে 36,000 টাকা। বাস, এই তো হয়ে গেল ক নাম্বার। জাস্ট এতটুকু অ্যান্সার করলে আমরা 2 মার্ক পেয়ে যাচ্ছে। দেখো তো বুঝতে পারছো কিনা একটু। তো পরেরটা বলেছে যে কোম্পানির বইতে প্রয়োজনে জাবেদা দেখাও। দেখো কোম্পানির বইতে প্রয়োজনে জাবেদা, তো এখানে প্রয়োজনে কি কি দেখো, আমাকে কিন্তু বলে নাই, যেটা বলছিলাম আমি প্রথমেই, যে তাহলে যেখানে যেখানে লেনদেন হবে আমার কি করতে হবে, সেখানে জাবেদাটা দিতে হবে। সো আমি এটা মিশাই ফেলে একটু। আচ্ছা দেখো, তো দেখো প্রথমে কি হয়েছে, যেটা অনুমতি নিয়েছে সেটা কিন্তু কোনো লেনদেন হয় নাই, বিধায় তার কোনো জাবেদা দেওয়া লাগবে না। যখন অনুমতি নিবে, অনুমোদিত হবে, কোনো জাবেদা দেওয়ার দরকার নাই।
কিন্তু যখন হচ্ছে দেখো প্রচারপত্র বিলি করতেছে, মাত্র বিলি করলাম, আমার কোনো টাকা আসেও নাই যায়ও নাই, বিধায় এরও কোনো জাবেদা দেওয়া দরকার নাই। তা জাবেদা দিতে হবে কখন? কোম্পানি মোট 7,000 শেয়ারের আবেদন পেলো, তাহলে 7,000 শেয়ারে যখন আবেদন পেয়েছি তখন 7,000 শেয়ারের টাকা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে, তখন আমার ব্যাঙ্কে টাকা, ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে গেছে, তখন লেনদেন হয়েছে। সো তখন থেকে আমাদের কী করতে হবে? জাবেদাটা দিতে হবে। তো আমি একটু উপরে তুলে দিলাম, কারণ এইগুলো ব্যাপার ছিল না, একটু স্পেস পাইলাম, তাহলে আমি একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তো জাবেদার ছক তো আমরা জানি, একদম সেই লুকা প্যাসেলের বউয়ের নাম জাবেদা, ঠিক আছে? ওই জাবেদার ছকটা জানি। জাবেদা আসলে এইভাবে হিসাব রাখতো, তাই তার নাম কিছু হয়ে গেছে, ওই প্রথম এইভাবে হিসাব রাখতো, এই জন্য ওই বইয়ের নাম কি হয়েছে? জাবেদা বই। তো প্রথমে ছিল এটা তারিখ, বিবরণ, এগুলো জানো, আমি পুরোপুরি লিখছি না, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, তাহলে প্রথমে যখন আমি 7 লক্ষ শেয়ারের আবেদন পেলাম, তখন 7 লক্ষ শেয়ারের টাকা ব্যাংকে কিন্তু আমার ঢুকে গেছে। তাহলে 7 লক্ষ শেয়ার টাকা ব্যাংকে বেড়ে যাবে, তার কি ব্যাংক নামের সম্পত্তি বাড়ছে, এই জন্য কী হচ্ছে? ব্যাংক হিসাব ডেবিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট। এখন খেয়াল করো, ব্যাংকে আমার কত টাকা বাড়তেছে, ব্যাংকে মোট কত টাকা বাড়তেছে, প্রত্যেকজনে কত করে জমা দিয়েছে। আমার এখানে কি ছিল? 10% অধিহার ছিল, এখানে খেয়াল করো 10% অধিহারে কিন্তু বিক্রয়ের জন্য। তাহলে একটা শেয়ারের দাম কত ছিল? 10 টাকা, এবং এর যদি 10% অধিহার ধরি, তাহলে 10% মানে কি? 1 টাকা। তাহলে 1 টাকা প্লাস 10 টাকা মোট কত টাকা করে জমা দিয়েছে? 11 টাকা করে জমা দিয়েছে। তাহলে 11 টাকা জমা দিলে 11 টাকা করে আমার ব্যাংকে বেড়ে গেছে। তাহলে 11 গুণ 7, 7 11 77 লক্ষ টাকা। তাহলে 77 লক্ষ টাকা কী হয়েছে? এ ভাই, হিসাব তো ঠিক করেছি? 11 গুণ হচ্ছে 7 লক্ষ, ঠিক আছে, 77 লক্ষ টাকা। তাহলে এই পরিমাণ টাকা ব্যাংকে বেড়ে গেছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। এবং তারা আমাদের কাছে আবেদন করেছে, এই টাকাটা কেন বাড়ছে? এমনি এমনি তো বাড়ে নাই, শেয়ার আবেদন করেছে এবং শেয়ার আবেদনের মাধ্যমে বেড়ে গেছে। তো শেয়ার আবেদন হিসাব কি? ক্রেডিট। টাকার পরিমাণ কত? এই 77 লক্ষ, এই টাকা। তাহলে আমরা ব্যাখ্যা কি লিখবো? শেয়ার আবেদন পাওয়া গেল, শেয়ার আবেদন পাওয়া গেল। আমার স্পেস কম, এই জন্য আমি ব্যাখ্যা লিখলাম না। শেয়ার আবেদন কি হচ্ছে? পাওয়া গেল। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন, যে শেয়ার আবেদন কি হিসাব? জাস্ট একটা এমসিকিউ, যার একাডেমিক এবং অ্যাডমিশন দুটোর জন্য বলতেছি, যে শেয়ার আবেদন কোন ধরনের হিসাব, মানে সম্পদ, ব্যয়, দায়, আয়, মূলধন বা মালিকানা সত্ত্ব কোনটা? শেয়ার আবেদন কোন ধরনের হিসাব একটু বলবো আমাকে। অ্যাকাউন্টিং ক্লাসের আপডেট জানানো হয় না ভাই, আসলে রুটিনটা দেওয়া আছে, একটু দেখবা। লুবনা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে, তারা আমাদের কাছে কি শেয়ার আবেদন করেছে, মানে তারা টাকা জমা দিয়ে আবেদন করেছে যে ভাই আমরা শেয়ার কিনতে চাই। তো এখন তাদের টাকাটা আমার কাছে কি আছে? দায়বদ্ধ, মানে দায়, শেয়ার আবেদন একটা দায় হিসাব। এখন আমি তাদেরকে টাকা নিয়ে শেয়ার দিব, অথবা তাদের টাকা কি করতে হবে? ফেরত দিতে হবে। যেটাই করি, তারা যে আবেদন করেছে, আবেদনটা কিন্তু আমাদের জাস্টিফাই করতে হবে বা পর্যালোচনা করে দেখতে হবে, এটা দায় হিসাব। তো শেয়ার আবেদন কি হচ্ছে? এখন যেহেতু ডেবিট আছে, এখন শেয়ার আবেদনটা কোন দিকে চলে আসবে? ক্রেডিট দিকে চলে আসবে। যেহেতু আমি কি করব, হয় তাদের দেখে টাকা, মানে শেয়ার দিয়ে দিব, অথবা দেখে কি করব? টাকা ফেরত দিয়ে দিব। তো শেয়ার আবেদন, এই দায়টা আমাদের কি করতে হবে? মিটাই ফেলবো। সো দায়টা কি আসবে তখন? শেয়ার আবেদন হিসাব তাহলে কি আসবে? ডেবিটে চলে আসবে। এখন বিষয় হচ্ছে, আমরা এখানে দুইটাভাবে জাবেদা দিতে পারি। একটা হচ্ছে টোটাল জাবেদা একটাই মাধ্যমে দিতে পারি, মানে বিক্রি করাটা, মানে শেয়ার দিয়ে টাকা নেওয়াটা, আর বাকিটা ফেরত দেওয়াটা। আবার চাইলে আমরা দুইটা আলাদা আলাদা করে চাপা দিতে পারি। সো সেক্ষেত্রে তোমরা যেটা প্রিফার করবা, মানে আমি বলবো একবারে দেওয়াটাই ভালো, একবারে দিতে গেলে সুবিধা হয় বেশি। তো যেই পরিমাণ 77 লক্ষ টাকা কী ছিল? ক্রেডিট দিকে ছিল, সে 77 লক্ষ টাকা কি কোন দিকে চলে আসবে? ডেবিট দিকে চলে আসবে। 77 লক্ষ টাকা কি? ডেবিট। এখন যেই পরিমাণ টাকা আসছে, এর মধ্যে একটু খেয়াল করো যে আমি কি করছি, এই টাকাটা কারা দিচ্ছে? বিভিন্ন জনসাধারণ বা জনগণ, যারা শেয়ারের মাধ্যমে ব্যবসায়ের মালিক হচ্ছে, তাদেরকে আমরা কি বলি? শেয়ার মূলধন। কিন্তু এক মালিকানা ব্যবসায়ের যে মালিক একজন থাকে, সে যখন ব্যবসায় টাকা দেয়, তখন শুধু বলি কি? মূলধন বা মালিকানা সত্ত্ব। কিন্তু যখন শেয়ারের মাধ্যমে কেউ মূলধনের, মানে ব্যবসার মালিক হয়, তখন সেটাকে আমরা বলি শেয়ার মূলধন। তো আমরা কি করছি তাহলে? এখানে যেই পরিমাণ তারা শেয়ার দিয়েছে, সেই পরিমাণ কি করছি? শেয়ার মূলধন হিসাব কি? ক্রেডিট।
এখন দেখো আমি কিন্তু আসলে বিক্রি করতে চেয়েছি 6 লক্ষ শেয়ার, বাট আবেদন পেয়েছি যে বিক্রি করতে চেয়েছি 6 লক্ষ শেয়ার, কিন্তু আবেদন পেয়েছিলাম 7 লক্ষ। তো আমি আসলে 7 লক্ষ বিক্রি না করে 6 লক্ষকে টাকা টাকা নিয়ে শেয়ার দিলাম, আর বাদ বাকি 1 লক্ষ টাকা ফেরত দিলাম। তো যে 6 লক্ষের টাকা নিচ্ছি সেই 6 লক্ষের টাকা কত হচ্ছে, আচ্ছা তাহলে হচ্ছে 60 লক্ষ টাকা হচ্ছে, এই 60 লক্ষ। এখন কেউ কেউ মনে করতে পারো যে ভাইয়া আমরা টাকা নিয়েছি 11 টাকা, কিন্তু এখানে 6 লক্ষ শেয়ার দিয়ে দিছি, যেটার জন্য আমরা 10 টাকা করে ধরলাম কত, 60 লক্ষ। এখন বিষয় হচ্ছে হলে যদি ভাই টিকিটের দাম কি হয়, ধরো হচ্ছে 10 টাকা হয় বা 50 টাকা হয়, এখন তার জন্য যে ব্ল্যাকে যদি কেউ ওই টিকিটটা কিনে নিয়ে ধরো 60 টাকা 70 টাকায় বিক্রি করে, তাহলে কিন্তু সেখানে আসলে মালিক পক্ষ বা উপর পক্ষ কিন্তু ওখানে 70 টাকা পায় না, 50 টাকায় পায়। তো আমি এখানে মনে রাখার জন্য বলতেছি যে বিষয় হচ্ছে শেয়ার মূলধনের সাথে, এই শেয়ার মূলধনের সাথে অধিহার বা অবহার কোনো কিছু গ্রহণযোগ্য নয়। শেয়ার মূলধন মানেই হচ্ছে, যখন বুঝবো লিখিত মূল্য যত টাকা করে থাকবে তত টাকাই, এখানে লিখিত মূল্য ছিল 10 টাকা, তাই শেয়ার মূলধন, এটা মাথায় রাখিও, এমসিকিউ হোক রিটেন হোক বা যেখানে হোক, শেয়ার মূলধন সবসময় লিখিত মূল্যে হয়। তাহলে লিখিত মূল্য 10 টাকা ছিল, তাই শেয়ার মূলধন 10 টাকা করে কত হচ্ছে, 6 লক্ষে গুণ করলে 60 লক্ষ টাকা হচ্ছে। কিন্তু অতিরিক্ত যে 1 টাকা করে নিছি সেটাকে কি বলা হচ্ছে, অধিহার। অধিহারটা কি মূলধন জাতীয় আয়, তাই অধিহারকে আমরা কি করব, অবশ্যই অধিহার যেহেতু মূলধন জাতীয় আয়, আয় কোন দিকে বসে, আয় ক্রেডিট দিকে বসে। তাহলে কি করব, এই যে শেয়ার অধিহার সেটা আমি কি করব, ক্রেডিট দিকে লিখব। তাহলে শেয়ার অধিহার হিসাব, শেয়ার অধিহার কি ক্রেডিট। শেয়ার অধিহার কত টাকা নিয়েছি, 1 টাকা করে, যেহেতু 6 লক্ষ, তাহলে টাকার পরিমাণ কত হচ্ছে, 6 লক্ষ শেয়ারে 6 লক্ষ টাকা, এটা হচ্ছে শেয়ার অধিহার। এখন খেয়াল করো যে বাদ বাকি আমরা কি করলাম, 6 লক্ষ শেয়ার দিলাম, তাহলে ওই 6 লক্ষের বলছি শেয়ার মূলধন, ওই 6 লক্ষর যে অধিহার ছিল সেটাকে শেয়ার অধিহার লিখলাম। কিন্তু আমরা আবেদন পেয়েছিলাম কত, 7 লক্ষ, তাহলে 1 লক্ষ বেশি, ওই 1 লক্ষ টাকা আমরা কি করবো, এবার ফেরত দিব। তো আমাদের টাকাটা আছে কোথায়, আমরা তো ব্যবসা শুরু করছি জাস্ট, আমাদের সকল টাকাটা আছে কোথায়, ব্যাংকে আছে। তাহলে টাকা যদি ফেরত দেয়, টাকাটা কোথায় থেকে যাবে, ব্যাংক থেকে চলে যাবে। তাহলে আমাদের কি হচ্ছে, ব্যাংক থেকে যেহেতু টাকা চলে যাচ্ছে, তো আমরা কি করব, ব্যাংক থেকে টাকা চলে গেলে ব্যাংকের সম্পত্তি কমে যাচ্ছে, এই জন্য ব্যাংক হিসাব কি, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে তারা টাকা জমা দিয়েছিল কত করে, এবার 11 টাকা করে জমা দিয়েছিল, তাদেরকে যদি টাকা কম দেয় ওরা কি মেনে নেবে। তাহলে বিষয় হচ্ছে তাদেরকে ফেরত দেওয়ার সময়, তারা আবেদনের সময় যেই পরিমাণ টাকা দিয়েছে, ফেরত দেওয়ার সময় ঠিক সেই পরিমাণ টাকা আমরা ফেরত দিব। তাহলে 11 টাকা করে জমা দিয়েছে, 11 টাকা করে, তাহলে 1 লক্ষ শেয়ার টাকা যদি ফেরত দেয়, তাহলে 11 গুণ 1 লক্ষ, তাহলে কত টাকা হয়, 11 লক্ষ টাকা হয়। তাহলে হচ্ছে আমাদের 11 লক্ষ টাকা, এটা হচ্ছে কি ফেরত দিলাম। তাহলে এখানে মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটা জাবেদা এরকমই থাকে। এরপরে দেখো একটা ব্যাপার আছে, দেখো তো বুঝতে পারছো কিনা, যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই আরেকবার বলবা। এরপরে দেখো এখানে যে শেয়ার প্রতি যে আমরা কি করেছি, অবলেখকের কমিশন আছে, এই কমিশন তো একটা ব্যয়, তাই না। আমরা তো ব্যবসা করতে গেলে জাস্ট প্রথমেই ব্যবসা করেছি, বা ব্যবসা শুরু করতে গিয়ে আমরা কি করছি, একটা ব্যয় ধরে ফেলেছি। তাহলে এই যে একটা ব্যয়, সে ব্যয়ের নামটা লিখবো, কিন্তু এখানে ব্যয় লিখবো না, হ্যাঁ, এর পিছনে একটা কারণ আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, অবলেখকের কমিশন হিসাব, অবলেখকের কমিশন হিসাব কি ডেবিট, অবলেখকের কমিশন ডেবিট। টাকার পরিমাণ কত পেয়েছিলাম আমরা, 60,000 টাকা, অবলেখকের কমিশন ডেবিট। আর আমাদের টাকা একমাত্র আসেই বা কোথায়, ব্যাংকে। তাহলে এই যে অবলেখকের কমিশনের টাকাটা দিচ্ছি, সেই টাকাটাও ব্যাংক থেকে চলে যাবে। তাহলে আমরা জাবেদা কি করব, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ কত, 60,000 টাকা। এবার দেখো তো পরে যাবে তোমরা এমনি পারবা। তার মানে আমি ব্যাখ্যা এখানে যদি দেই, ব্যাখ্যাটা কি লিখবো, যে অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাখ্যা লিখবো হচ্ছে অবলেখকের কমিশন প্রদান করা হলো, বা অবলেখকের কমিশন ব্যাংক থেকে প্রদান করা হলো। এরপরে জাবেদা কি আছে, ব্যাংক চার্জ, হ্যাঁ ব্যাংক চার্জ আছে, দেখো এই ব্যাংক চার্জ আছে। তাহলে আমরা আবার ঠিক সেম জাবেদা এভাবে লিখবো, যে ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ হিসাব কি ডেবিট, এবং টাকাটা ব্যাংক থেকে চলে যাবে, তাহলে ব্যাংক হিসাব কি হবে আমাদের ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত, 36,000 টাকা, ব্যাংক হিসাব 36,000 টাকা। দেখো তাহলে আমাদের যদি সর্বোচ্চ জাবেদা থাকে তাহলে এরকমই জাবেদা থাকবে। আর আমি মনে করছি এবার তোমাদের জন্য একটু সাজেশনও বলি, আমাদের এবারে অঙ্ক শেয়ার অধিহার থেকেই আসার কথা, মোটামুটি 80% বা 90% কনফার্ম যে আমাদের অঙ্ক থাকলে শেয়ার অধিহার থেকে আসার কথা। আর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আমার ম্যাথটা করার পরেও চাইলে স্ক্রিনশট নিয়ে রাখবা, এবং পরে তোমরা ম্যাথটা নিজের একবার প্র্যাকটিস করে দেখবা, কারণ হুবহু ধরে এরকম ম্যাথ দিতেই পারে, স্বাভাবিক। এবং আমি বলছি না সরাসরি দিবে এটাই, বাট দিতে পারে, মোটামুটি আরেকটা সম্ভাবনা আছে। আচ্ছা, আমাদের জাবেদা হয়ে গেল, তাহলে আমাদের জাবেদাটা শেষ। এরপরে লাস্ট যে ব্যাপারটা বলছে, ব্যাংক জমা
দেখো 65,04,000 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। তো আমাদের এরকমটা বলে দিতে পারে অঙ্কটাকে, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে অঙ্কটাকে ছোট করার জন্য, কিন্তু যদি না বলে তাহলে আমাদের আসলে এমনিতে বের করতে পারবো। ঠিক আছে, আমরা খতিয়ান করে বের করতে পারবো। আর খতিয়ান না করে বের করা যায় কীভাবে, দেখো এখানে যে ব্যাংক হিসাবে দেখো ডেবিট দিকে আছে না, ব্যাংক হিসাবে ডেবিট দিকে যে 77 লক্ষ টাকা আছে, এই ব্যাংক হিসাবে ডেবিট দিকের টাকার থেকে এইখানে দেখো ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে যেগুলো আছে, এই যেমন দেখো ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে আছে কত 11 লক্ষ, তারপরে দেখো ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে আছে কত 60,000, তারপরে ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে কত আছে 36,000। তাহলে ব্যাংক হিসাবে ডেবিট দিকে যে পরিমাণ টাকা আছে এখান থেকে ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে যেগুলো আছে সেগুলো বিয়োগ করলেই এই উদ্বৃত্তটা আমরা পেয়ে যাব। মানে যদি কখনো আমাদের এরকম উদ্বৃত্ত দেওয়া না থাকে তাহলেও ব্যাংক উদ্বৃত্ত লাগবে। আর যে এর জন্য আমরা কী করবো, ব্যাংক হিসেবে ডেবিট দিকে যেগুলো আছে বা যেটা একটাই থাকে এখান থেকে ব্যাংক হিসেবে ক্রেডিট দিকে যেগুলো আছে বিয়োগ করলেই সমাপনী ব্যাংকের উদ্বৃত্তটা পেয়ে যাব। আচ্ছা, জাবেদা যখন হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো, এখান থেকে হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে পারবো। এই যে কোশ্চেন, একটু কোশ্চেনটা দেখো, একটু স্ক্রিনশট নিয়ে নিও। আচ্ছা, এবার দেখো একটু এখান থেকে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করি। আমি একটু সব উপরে তুলে দিলাম এগুলো, জাস্ট এ পর্যন্ত ব্যাংক উদ্বৃত্তটা লাগবে আমাদের। তো আর্থিক অবস্থা মানে তো আমরা বুঝি আচ্ছা, আমি জাস্ট দুটো দিলাম। তো এখন দেখি প্রথমে সম্পদ সমূহ লিখছি আমি। সম্পদসমূহ, কারণ আমাদের সম্পদের মধ্যে কখনো যদি স্থায়ী সম্পদ থাকে সেগুলো স্থায়ী সম্পদ নিয়ে আসতে হবে, কিন্তু এখানে কোনো স্থায়ী সম্পদ নাই, মানে জমি ভূমি এগুলো দালান কোঠা কিছু নাই, যন্ত্রপাতি নাই। তো এখানে সরাসরি আমি কী করছি, চলতি সম্পদ নিয়ে আসতেছি, চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ কী কী আছে দেখো, প্রথমে যেটা ছিল ব্যাংক জমা, তাহলে ব্যাংক জমা কত ছিল, এখানে দেখো বলেছে 65,04,000 টাকা। তাহলে ব্যাংক জমা 65,04,000 টাকা। এবার একটু খেয়াল করো যে আমরা জাস্ট প্রথমে ব্যবসাটা শুরু করতেছি, এখনও কিন্তু ভালোভাবে ব্যবসা শুরু করতে পারিনি। তো প্রথম অবস্থায় আমাদের যে ব্যাংকের ওই যে মানে অবলেখকের কমিশন দিলাম, তারপরে ব্যাংক চার্জ বাবদ যে খরচগুলো করলাম, এইগুলো প্রথম অবস্থায় কিন্তু একটা হিউজ খরচ। তো প্রথমে ব্যবসা শুরু করার আগে যদি এভাবে ব্যবসার খরচগুলোকে মানে এইগুলোকে খরচ দেখাই তাহলে প্রথম বছরে খরচ অনেক বেড়ে যাবে, স্বাভাবিক। তো এত যদি খরচ হয়ে যায় তাহলে প্রথম বছরের ব্যবসাটা কী করতে পারে, মানে অনেক বেশি ক্ষতি হতে পারে বা অনেক ক্ষতি হতে পারে। তো যখন এরকম বেশি ক্ষতি হবে তখন কিন্তু মানে এমনিতেই আশেপাশে যত মানুষ আছে বা যত মানে কাস্টমার আছে তারা মনে করবে ওই ব্যবসাটা প্রথম বছরে ক্ষতি করেছে, তার মানে ব্যবসাটা হয়তো পণ্য ভালো না, প্রোডাক্ট ভালো না, কেউ ক্রয় করতেছে না, এরকম মনে করবে। তো মানুষ তো ইনফ্লুয়েন্সিভ, এজন্য ব্যবসায়ী ম্যানেজার একটা স্ট্র্যাটেজি গ্রহণ করে, যেহেতু ব্যয়গুলোও কি হয় আমরা ডেবিট করি আবার সম্পদগুলোও ডেবিট করি, তো এই ব্যয়গুলোকে আসলে ব্যয় নামে না দেখিয়ে সেগুলো অসম্মানিত রাখা হয়। মানে আমরা মনে করি এই ব্যয়টাকে এই বছর না দেখে সামনে বছর যদি বেশি লাভ হয় তখন দেখাবো, মানে এই একটা ব্যাপার। তো এইগুলাকে আসলে অলিক সম্পদ বলা হয়। তো আমাদের এখানে উদ্বৃত্ত পত্রে আমরা কী দেখাবো, এখানেও দেখাবো হচ্ছে অসমন্বিত ব্যয়। কী দেখাবো বলছি, অসমন্বিত ব্যয়। এখানে কি কি থাকতে পারে, যত ব্যয় হবে শেয়ার অবহার মানে অবহার বা ধরো অবলেখকের কমিশন, দস্তুরি কমিশন, তা ব্যাংক চার্জ, যত ব্যয় হবে সবগুলো এখানে চলে আসবে। তাহলে এখানেও কিছু ব্যয় ছিল, যেমন ছিল অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন ছিল, অবলেখকের কমিশন ছিল কত টাকা, 60,000 টাকা। এরপরে কি ছিল, ব্যাংক চার্জ ছিল। তাহলে এই যে ব্যাংক চার্জ ছিল, ব্যাংক চার্জ এটা ছিল কত টাকা, 36,000 টাকা। তাহলে এই যে টোটাল, সেই টোটালটা কিন্তু দেখো এবার মোট সম্পত্তিগুলো পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখছি মোট সম্পদ। দেখো তো মোট সম্পদ কত হচ্ছে, 65,04,000 আর 36,000 হচ্ছে 65,04,000 40 আর 60 হচ্ছে টোটাল কত, তাহলে 1 লক্ষ হচ্ছে, মানে 66 লক্ষ হয়ে গেল। তাহলে মোট টাকার পরিমাণ 66 লক্ষ। দেখো তো এই পর্যন্ত থেকে বুঝতে পারছো কিনা, মানে আমি যত খরচগুলো আছে এই খরচগুলো সাধারণত কেউ কেউ মনে করতে পারো যে ভাইয়া খরচ কেন উদ্বৃত্তপত্র আসতেছে। তা আমি বলছি খরচ ধরলে কোন দিকে আসে, ডেবিট দিকে বসে। তো আমরা খরচ ধরলাম না, মানে খরচ দেখালে ক্ষতি হবে, তখন মানুষ আসলে মানে খারাপ চোখে দেখবে, পণ্য কিনবে না। তো খরচ না দেখে বলছি না ভাই আমার খরচ হয়নি, ওটা আছে। ধরো তোমার কাছে 1,000 টাকা আছে পকেটে, মানে তোমার আম্মু জানে, এখন হঠাৎ করে পকেটটা দেখছে বা তোমার মানি ব্যাগ দেখতেছে বা ওয়ালেট দেখতেছে যে তোর 1,000 টাকা নাই কেন,
তখন বলছে ঠিক আছে আমার মানি ব্যাগে নাই, কিন্তু টাকাটা আমি এক জায়গায় লুকায় রাখছি। মানে কি তুমি হয়তো বন্ধু বান্ধবের সাথে খেয়ে ফেলেছো, টাকাটা খরচ হয়ে গেছে, তাহলে খরচ না বলে কি বলছো, টাকাটা আমি মানি ব্যাগে নাই বাট অন্য জায়গায় লুকায় রাখছি, মানে কি ওটা আছে, এখনো সম্পদ আছে। তো ব্যাপারটা হচ্ছে খরচকে খরচ নামে না দেখিয়ে যখন এটা লুকায় রাখি, তখন সেটাকে কি বলা হচ্ছে, অলিক সম্পত্তি, মিথ্যা সম্পত্তি, বাজে সম্পত্তি, ভুয়া সম্পত্তি। সাধারণত এগুলো সম্পত্তি নাই, কারণ বাজে বলছি, মিথ্যা কথা বলছি এটা, সো এইটা, এবং এখান থেকে কোনো সুবিধা পাওয়া যায় না, এজন্যই এগুলোকে অলিক সম্পত্তি বলে। তো তাহলে মোট সম্পদের পরিমাণ 66 লক্ষ হয়ে গেল। এবার আমরা কি করব, দায় ও শেয়ার মূলধন, দায় ও শেয়ার মূলধন। এখানে একটা কথা বলি আমি তোমাদের, যে আমাদের যদি অবহার থাকতো, অবহারটা কি যেত, এই অসমন্বিত ব্যয় কলামে কিন্তু অবহারটা এখানে দেখাতে পারতাম এবং দেখাইতে হতো। তো এরপর যেটা দায় ও শেয়ার মূলধন, আমাকে প্রথমে শেয়ার মূলধনটা দেখব। তো শেয়ার মূলধন যেটা আসবে, আমাকে শেয়ার মূলধন ফর্মালিটি মেনটেন করতে হবে। তো ফর্মালিটির ক্ষেত্রে প্রথমে আমাকে কী করতে হবে, আমাদের যতগুলো মূলধন আছে তার মধ্যে যেগুলো দেখাইছিলাম, প্রথমে দেখো অনুমোদিত মূলধন, এটা আমাকে দেখাতে হবে। অনুমোদিত, আমি সংক্ষেপে লিখছি, ক্লাস অনেকক্ষণ হলো, তোমরা বোধহয় বিরক্ত হচ্ছ, বাট কিছু করার নাই। আসলে অ্যাকাউন্টিং এমন একটা ব্যাপার যে ধরো পড়াতে শুরু করলে ম্যাথটা, মানে এটা তোমাদের উপকারের জন্য, আমি যদি এখন ছেড়ে দিয়ে চলে যাই, তোমাদের কিন্তু অনেকের আসলে হচ্ছে মানে এইটা খাপছাড়া থাকবে। সো তোমরা কি চাও যে আমি ক্লাসটা নেই নাকি আসলে এখানে ছেড়ে দেই? তোমরা একটু বলো আমাকে যে ক্লাসটা কন্টিনিউ করবো নাকি কন্টিনিউ করবো না। শেয়ার মালিকের সত্ত্ব দায়ী না, হ্যাঁ এটা হবে শেয়ার মালিকের সত্ত্ব। তোমরা একটু বলো। অবলেখক কমিশন ও ব্যাংক চার্জ একই জায়গায় দেখালে হবে। হ্যাঁ আসলে একই জায়গায় দেখানো উচিত না, কারণ অবলেখক কমিশন ব্যাপারটা আলাদা, ব্যাংক চার্জ আলাদা। তো সবসময় চেষ্টা করবো আলাদা করে দেখাতে। এটা কোশ্চেন করেছিল আশিক। আচ্ছা ভাই, কোশ্চেনটা একটু নিচে নামানো, আচ্ছা যে স্ক্রিনশট দিয়ে নিয়েছো আশা করি। আচ্ছা একটু দেখো, বলো আমাকে যে আসলে আমি ক্লাসটা কন্টিনিউ করবো না, তোমরা বিরক্ত হচ্ছে, আমি এখানে ছেড়ে দিব। তোমরা একটু আমাকে জানাও যে ভাই কন্টিনিউ করবো নাকি কন্টিনিউ করবো না। তো এবার দেখো অনুমোদিত মূলধন, এখানে অনুমতি দেখো, প্রথমে অনুমতি নিয়েছিলাম সরকারের কাছে কতটুকু, যে প্রতিটা শেয়ার 10 টাকা করে, আমি হচ্ছে 8 লক্ষ শেয়ার হচ্ছে আমি কি করেছিলাম, অনুমতি নিয়েছিলাম। তাহলে আমি এখানে লিখতে হবে যে প্রতি শেয়ার 10 টাকা করে বা 10 টাকা হারে কত শেয়ার, 8 লক্ষ শেয়ার। আচ্ছা অনুমতি নেওয়া হয়েছিল। তো এটা আমি কি করব, 8 লক্ষ শেয়ার, তাহলে কত হচ্ছে টাকা, 80 লক্ষ টাকা। এটা আমি কি করছি, এইটা লিখবো এবং এটা ক্লোজ করে দিব। কেননা এটা জাস্ট একটা ফর্মালিটি, আমি দেখাচ্ছি মানুষকে যে আমার ব্যবসা সরকারের কাছে অনুমতি নেওয়া আছে, সর্বোচ্চ 80 লক্ষ টাকা পর্যন্ত জনগণের কাছে তুলতে পারবো, এটা আমি মানুষকে দেখাবো। সো এটা দেখানোর জন্য আমি জাস্ট এটা দেখালাম, এটার আর কোনো কাজ নাই, কোনো যোগ বিয়োগও নাই। সো আমাকে একটু বলো, দেখো যে ক্লাসটা করবো নাকি শেষ করবো। আচ্ছা অনেকেই বলছো, আচ্ছা শেষ করেন ভাই, কন্টিনিউ করেন, শেষ করেন ভাই, চালিয়ে যান, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে। তো অনেক ধরনের স্টুডেন্ট থাকবে, যেহেতু অনেকেই বলছো ভাই ক্লাসটা কন্টিনিউ করেন, অনেকের দরকার আছে, আমি ক্লাসটা নিচ্ছি। যাদের মনে হবে যে ভাই আমার দরকার নাই, 10 মার্ক লাগবে না, বা আমি পারি, খুব সমস্যা নাই, তারা আমার কাছে চলে যেতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে অনুমোদিত মূলধন গেল। এরপরে আসি আমরা কি লিখব, ইস্যুকৃত ও বিলিখিত মূলধন, ইস্যুকৃত ও বিলিখিত মূলধন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি তখন 5টা মূলধন আলাদা করে দেখাইছিলাম, এখন কিন্তু দেখো যে এখানে 2টা মূলধন একসাথে দেখালাম। তো আমি বলেছি যে বর্তমানে বাংলাদেশে কি হয় না, প্রত্যেকটা শেয়ার কখনো কিস্তিতে বিক্রি হয় না, যার কারণে সাধারণত ইস্যুকৃত, বিলিখিত, তলবকৃত, আদায়কৃত একই মূলধন হয়, মানে একই পরিমাণ হয়। এর জন্য আমরা 2টা মূলধন একসাথে দেখাচ্ছি। তো কেউ যদি আবার বলো যে ভাইয়া প্রথমটা একটা দেখালাম, তারপরে কি করব 3, 5, 4টা যদি একসাথে দেখাই, তো না ভাই এটা কাজ করব না। আমরা কি করব যে এই 2টা করে মানে 3টা স্টেপ করব। প্রথমটা লিখবো অনুমোদিত মূলধন, তারপরে লিখবো ইস্যুকৃত ও বিলিখিত মূলধন, আর লাস্টেটা লিখবো তলবকৃত, আদায়কৃত মূলধন। এখানে আমি এটা লিখবো যে প্রতি শেয়ার 10 টাকা করে কত শেয়ার ইস্যু করেছি, 6 লক্ষ শেয়ার ইস্যু করেছি। তাহলে হচ্ছে এই 6 লক্ষ শেয়ারের মূলধনের টাকা হচ্ছে কত টাকা, মানে 60 লক্ষ টাকা। এইটা লিখবো এবং এইটাও আমি কি করে দিব, ক্লোজ করে দিব, কারণ এটারও কোনো কাজ নাই। এরপরে লাস্টে যেটা লিখবো সেটা হচ্ছে তলবকৃত ও আদায়কৃত মূলধন, তলবকৃত ও আদায়কৃত মূলধন। এই যে তলবকৃত আদায়কৃত মূলধন, 5 মিনিট। আচ্ছা তলবকৃত আদায়কৃত মূলধন, তো এটা কি, এটার ক্ষেত্রে প্রতি শেয়ার কত করে, 10 টাকা করে, দেখো কত, 6 লক্ষ শেয়ার। আচ্ছা তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে, দেখো আমি কিন্তু
1 টাকা করে অধিহার নিয়েছিলাম, কিন্তু আমি প্রথমে বলেছি যে শেয়ার মূলধনের বেলায় অধিহার বা অবহার কোনোটাই গ্রহণযোগ্য নয় বা এটা কোনো কাজে আসে না। সবসময় লিখিত মূল্য যেটা 10 টাকা করে ধরা হয়েছিল সে 10 টাকায় ধরতে হবে। তাহলে 6 লক্ষ টাকা করে 6 টাকা করে কত হচ্ছে, 10 টাকা করে 6 লক্ষ শেয়ারে 60 লক্ষ টাকা, সরি এটা শূন্য হবে, 60 লক্ষ টাকা। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে 60 লক্ষ টাকা পাইলাম, আর প্রথম দুইটা দেখো ক্লোজ করে দিয়েছি, কিন্তু লাস্টে যেটা সেটা আমি ক্লোজ করব না, ঠিক আছে, লাস্টে যেটা সেটা ক্লোজ করব না। সেটা ক্ষেত্রে আমি কী করব, এরপরে আমি যে 1 টাকা অধিক নিয়েছি, আমি কি বলেছিলাম যে যদি কম নেই অবহার সেটা আসে কোন দিকে, সম্পদের পাশে, এবং যদি যেটা বেশি নেই, যেটা আমি বেশি নিচ্ছি অধিহার, সেটা আসবে কোন দিকে, এই দায়ী মূলধন পাশে বা দায়ী শেয়ার মূলধন পাশে। এটার একটা নতুন কলাম দিব আমি, সেই কলামটা হবে সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি ও উদ্বৃত্ত, যদি শেয়ার অধিহার থাকে তাহলে সঞ্চিত ও উদ্বৃত্ত কলামে যাবে কি, এখানে আমরা দেখাবো যে প্রতি শেয়ার, মানে আমরা এখানে লিখবো যে সঞ্চিত উদ্বৃত্ত, লিখবো কি শেয়ার অধিহার, এখানে স্পেস খুবই কম, শেয়ার অধিহার। তাহলে প্রতি শেয়ার কত, 1 টাকা করে, কত শেয়ার, 6 লক্ষ শেয়ার। তাহলে 6 লক্ষ শেয়ারের কত টাকা অধিহার হচ্ছে, 6 লক্ষ টাকা। তাহলে এবার দেখো মোট কত টাকা হচ্ছে, এই যে 66 লক্ষ টাকা আমি এখানে কি করছি, দিয়ে দিলাম। এবার দেখো এটা কি হচ্ছে, দায় ও শেয়ার মূলধন কত হচ্ছে 66 লক্ষ, এটা হচ্ছে আমাদের কি সম্পদ হচ্ছে কত 66 লক্ষ। তার মানে কি আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী সেটা কিন্তু কমপ্লিট। থ্যাংক ইউ তোমাদেরকেও এভাবে পাশে থাকার জন্য। ঠিক আছে, আবার ইনশাল্লাহ দেখা হবে সামনে। আল্লাহ হাফেজ।